যাই হোক, আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের পার্ট 2, যেখানে তোমাদের থাকবে হচ্ছে 50 মার্কসের বেঙ্গলি আর প্লাস 50 মার্কসের হচ্ছে ইংলিশ। তো এটা সব আসছে, আমি কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গের এই একটি মাত্র পরীক্ষা যেখানে 10th লেভেল, হ্যাঁ, মানে মাধ্যমিক পাস করার পরে এই সার্ভিসটাতে জয়েন করা যায় এবং তার রিটায়ারমেন্ট হয় হচ্ছে মানে সেই নমিনেটেড আইএএস, যদি কারো বয়স কম থাকে এবং মার্ক ভালো থাকে তাহলে দ্রুত প্রমোশন স্কোপ তৈরি হয়। তো তিনটে ডিপার্টমেন্টের, সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট আর রিজিওনাল ডিপার্টমেন্ট, এই তিনটে জায়গাতে ক্লার্ক রিক্রুট হয়। তো সেই কারণে যারা ফর্ম অ্যাপ্লাই করেছো, হ্যাঁ, তারা কি সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টকে ফার্স্ট চয়েস, ডাইরেক্টরেটকে সেকেন্ড চয়েস আর এটাকে থার্ড চয়েস এমন কি দিয়েছো কেউ? আজকের ক্লাসে যারা আছো তারা একটু বলো তো তোমাদের প্রেফারেন্স কেমন ছিল? এটা কি ছিল নাকি মনে নেই? মনে নেই স্যার। মনে নেই। আচ্ছা, এটা না আগামী বার যখন পরীক্ষা তোমাদের ফর্ম অ্যাপ্লাই হবে, যেহেতু একটা শর্ট নোটিশ দেওয়া আছে, আর ওটাও মোটামুটি তাড়াতাড়ি চলে আসার কথা, 2024-এরটা, ঠিক? তো সেই ক্ষেত্রে এটাকে সেক্রেটারি ডিপার্টমেন্টটাকে ফার্স্ট প্রেফারেন্স দেবে, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড দেবে। ঠিক আছে? কেন বলছি, যদি সেক্রেটারিয়েট ডিপার্টমেন্টটাকে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স দেওয়া থাকে এবং তোমরা যদি ভালো স্কোর করতে পারো, তাহলে তোমরা এলডিএ হিসাবে যখন রিক্রুটেড হবে, এলডিএ এর 2600 গ্রেড পেতে রিক্রুট হবে। এলডিএ তে 3 বছর থাকার পরে তারপর তুমি ইউডিএ তে প্রমোট হবে। ঠিক আছে? এবার এখানে কিন্তু একটা ব্যাপার থাকে, মার্কসের কিন্তু দেখো 0.5 মার্কসও কিন্তু এখানে বিরাট বড় গুরুত্ব জায়গা রাখে। মানে তোমার বন্ধু আর তুমি মনে করো একসাথে চাকরি পেলে, কারো মার্ক তোমার থেকে 0.5 বেশি আছে, সে কিন্তু তোমার থেকে আগে প্রমোশনটা পেয়ে 3 বছর বেরিয়ে যাবে কিন্তু, বুঝতে পারলে? তার মানে এই প্রমোশনের স্কোপটা কিন্তু এই জায়গাটাতে মার্কটা বিরাট বড় গুরুত্ব রাখে। তাই এলডি এর পরে ইউডিএ, ইউডিএ তে 10 বছর 3600 গ্রেড পেতে কাজ করার পরে তারপর তুমি হয়ে যাবে হেড অ্যাসিস্ট্যান্ট, সেখানে 3 বছর 4200 গ্রেড পেতে, সেখানে 3 বছর থাকার পরে তারপর সেকশন অফিসার হবে 4800 গ্রেড পে, মানে এখান থেকে ডব্লিউবিসিএস এর যে পোস্টগুলো আছে সেই জায়গাটা শুরু হয়ে যাচ্ছে। তারপর ওএসডি হবে, অফিসার অন স্পেশাল ডিউটি, 3 বছর এখানে থাকবে 5400 গ্রেড পে। তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 6600 গ্রেড পে। তারপর ডেপুটি সেক্রেটারি, বুঝতে পারছো কোন জায়গায় পৌঁছবে। অ্যান্ড রিটায়ারমেন্টের সময় এসে তুমি জয়েন্ট সেক্রেটারি, মানে যদি কারো বয়স কম থাকে, মোটামুটি 25-26 এরকম বয়সে জয়েন করলে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাওয়া যায়, মার্কটা ভালো থাকলে। ঠিক আছে? তাহলে একটাই পরীক্ষা, মানে দুটো পরীক্ষা, একটা হচ্ছে পার্ট 1, একটা পার্ট 2, মানে প্রিলিমিনারি আর মেন্স, এই দুটোকে না একটু মন প্রাণ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো যারা ক্লার্কশিপে পাস করেছো পার্ট 1, পার্ট 2টাকে এত সুন্দর করে প্রিপেয়ার করো, পার্ট 2তে কিন্তু মার্ক ওঠার স্কোপ আছে। গতবারের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা দেখা গেছে যে 56 পেয়েছিল একটি ছেলে, এসসি ক্যান্ডিডেট, সে প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে মেন্সে গিয়ে সে কিন্তু 80 স্কোর করে, 80। এবার তাহলে ভেবে দেখো তার কত হয়ে গেল, 136, 136। আর এসসি 136 এর সেক্রেটারি ডিপার্টমেন্টে এনএস বিল্ডিং এ সে এখন জব করছে, আমি নামটা বলবো না, বুঝতে পারলে? আমার কাছে ছেলেটি পড়তো, তো 136 সে আছে, পেয়েছিল। তার মানে প্রিলিমিনারিতে 56 আর মেইনসে গিয়ে 80, মানে পার্ট 2তে 80 পেয়ে গেছে। মানে ভাবতে পারছো সেক্রেটারি ডিপার্টমেন্ট, তো সেক্রেটারি ডিপার্টমেন্টটা পেলে পরে তুমি জয়েন্ট সেক্রেটারি জায়গায় গিয়ে তুমি রিটায়ারমেন্টের সুযোগ পাবে। এবং এই যে 8700 গ্রেড পে, এটার বেতন কত বলো তো? মান্থলি 1.6 লাখ, 1.6 লাখ। তার সাথে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি এই ডিএফই এই সমস্ত যদি বাড়িয়ে দেয়, হ্যাঁ, তাহলে তো কথাই নেই, বুঝতে পারছো? তো এই জন্য বলছি যে ক্লার্কশিপ পরীক্ষাটা হচ্ছে পশ্চিমবঙ্গে এমন একটা পরীক্ষা যেখানে 10th লেভেল এক্সামিনেশন দিয়ে, হ্যাঁ, তুমি কিন্তু ডব্লিউবিসিএস এর স্বপ্নটাকেও পূরণ করতে পারো, তার সাথে সাথে যেহেতু নমিনেটেড আইএএস হয়ে যাওয়ার সুযোগ থাকে,
তাই ইউপিএসসির স্বাদটাও কিন্তু জীবনে পূরণ করতে পারো। এই জন্য ক্লার্কশিপ পরীক্ষাটা, যেহেতু আমাদের ডব্লিউবিসিএস গাইড চ্যানেল আমাদের, সেই জন্য এই কথাটা আমি আজকে বলছি এবং জোর দিয়েও বলছি। আর যদি কম মার্ক থাকে অথচ তোমার প্রেফারেন্স সেক্রেটারি দেওয়া ছিল, তাও তুমি পাবে না, তখন তুমি কি পাবে? ডাইরেক্টরেট পেতে পারো। ডাইরেক্টরেট পেলে কি হয়, ডাইরেক্টরেটে মূলত তিনটে জায়গায় কাজ করবে। এক তো এলডিসি হিসেবে জয়েন করবে, তারপর ইউডিসি, তারপর হেড ক্লার্ক। এখানেই মানে আর কি শেষ হয়ে যায়। তো তারপর এসও হওয়ার একটা চান্স থাকে ডাইরেক্টরেটে, কিন্তু সব ডিপার্টমেন্টে হয় না। স্পেসিফিক কতগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে এসও হয়, মানে সেকশন অফিসার হয়, 4800 গ্রেড পে পর্যন্ত পৌঁছায়, বুঝতে পারছো? এবং এটা ভেরি রেয়ার। তো আর যদি রিজিওনালে কেউ পড়ো তাহলে এলডিসি, ইউডিসি, এই আর হচ্ছে তোমার এইচসি, এই পর্যন্তই। ঠিক আছে, এর বাইরে আর কিছু স্কোপ নেই। তবে একটা কথা, রিজিওনাল ডিপার্টমেন্ট হলে যেটা হয় সেটা হচ্ছে এই বাড়ির কাছাকাছি চাকরি করতে পারবে। হয়তো তোমার বাড়ির আশেপাশে কোনো কলেজে তুমি অ্যাজ আ ক্লার্ক বড়বাবু হয়ে থাকবে, বা লোকাল বিডিও অফিসে চাকরি পেতে পারো, বা ডিএম অফিসে পেতে পারো, হ্যাঁ, হেলথ ডিপার্টমেন্টের যে কোনো অফিসে পেতে পারো। সো রিজিওনাল ডিপার্টমেন্ট হলে বাড়ির আশেপাশে এদিক সেদিকে থাকা যায় বা জবটা করা যায়, ঠিক আছে। আর তারপরে যদি কপাল খারাপ থাকে অন্য ডিস্ট্রিক্টে যদি দিয়ে দেয় তাহলে তো হয়েই গেল। সেই জন্য বলছি ক্লার্কশিপ পরীক্ষাটা যারা এবার ফর্ম অ্যাপ্লাই করনি, তারা কিন্তু চেষ্টা করবে যে আগামী দিনে যখন এটার ফর্ম অ্যাপ্লাই হবে, যেহেতু শর্ট নোটিশ এসছে, তার মানে এটার ফুল নোটিফিকেশন আসা উচিত, কারণ 24-এ যেহেতু এরা ঘোষণা করেছিল, সেই জন্য এটা বললাম। আর যারা প্রিলিমস কোয়ালিফাই করে গেছো, তারা এখন চেষ্টা করো মন প্রাণ দিয়ে যাতে মেন্সের স্কোরটাকে বাড়ানো যায়। এবার মেন্সের স্কোর বাড়াতে গেলে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চারটেখানি কথা নয়। কি করতে হবে এখানে দেখো, এখানে তোমার ইংলিশের জন্য 50, বাংলার জন্য 50, অর্থাৎ রিপোর্ট রাইটিং এ থাকবে 20 মার্ক, আর প্রেসি রাইটিং এ থাকবে 15 মার্ক, আর ট্রান্সলেশনে থাকবে হচ্ছে 15 মার্ক। এই হলো 50 মার্ক। বাংলাতেও সেম, বাংলাতেও একটা রিপোর্ট লিখতে হবে, প্রেসি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, ঠিক? তাহলে এবার ইংলিশ পেপারটার জন্য 30 মিনিট সময়, বাংলার জন্য 30 মিনিট, মানে মোট 1 ঘন্টা সময়ের মধ্যে তোমাকে 6টা টপিক কমপ্লিট করতে হবে। আর এটা কিন্তু সহজ কাজ নয়, বুঝতে পারছো? এটা কিন্তু একটু কঠিন কাজ। তো যার কারণে তুমি পরীক্ষার হলে কিছু যে ভাববে, ভাবার আগে উত্তর লেখা কমপ্লিট করতে হবে। সো এই জন্য কি বলতো, মানে লেখার প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো করে আনতে হবে। আমরা যখন এই কথাগুলো বলছি আমি, তখন সবসময় কারো ওপরে ভরসা করে বসে থাকবে না। হ্যাঁ, দাদা বলেছে পড়িয়ে দেবে, তো ভরসায় থাকার দরকার নেই। মার্কেটে অনেক বুকস অ্যাভেলেবেল আছে। আমি একটা স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করছি। ও আচ্ছা, তোমাদের বলি, যারা আমাদের ক্লাসে আছো তাদের জন্য না, আমি তো ইংলিশের করেই দিয়েছিলাম তোমাদের মিসলেনিয়াসের জন্য, ওইটাকে একটু মডিফাই করে ওখানে আরো 80 বা 80খানা বাংলার প্রতিবেদন অ্যাড করে দিয়েছি। সো আমাকে যাদের যাদের প্রয়োজন হবে তোমরা আমাকে একটু বলবে, হ্যাঁ, আমাকে একটু বলবে, আমি তোমাদেরকে নোটটা অ্যাভেলেবেল করে দেবো, ঠিক আছে? সো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে 200 থেকে 250 শব্দ মধ্যে লিখতে হবে, প্রেসিটাকে যেভাবে লিখতে হয় সেটা, আর ট্রান্সলেশন তো থাকবেই, ঠিক আছে? তো এই তিনটে জিনিসকে, আর এটা যেহেতু আমরা বাংলাতে ভাবি আর ইংরেজিতে সেটাকে ট্রান্সলেট করে লিখি, হ্যাঁ, তো সেই কারণে ইংরেজিটা প্রিপেয়ার করলে বাংলাটাও সাথে সাথে হয়ে যায়। আর তারপরে মার্কেটে বুকস অ্যাভেলেবেল আছে, সেখান থেকে দেখেও প্র্যাকটিসটা করতে হবে, ঠিক? এবং রাইটিংস এর ক্ষেত্রে সব থেকে বড় কথা যেটা, বড় কাজ যেটা, সেটা হচ্ছে দৈনিক লিখতে হবে। লেখার নিয়ম কি? ধরো যে স্টাডি ম্যাটেরিয়ালটা আমি প্রোভাইড করছি, সেখান থেকে লেখার নিয়ম হলো ডেইলি 2-3টে করে রিপোর্ট 2-1বার পড়ে নিজে লেখার চেষ্টা করতে হবে। আমি আবার বলছি, তুমি একবার কল্পনা করে দেখো যে 30 মিনিট সময়ের মধ্যে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, একটা প্রেসি লিখতে হবে, একটা ট্রান্সলেশন করতে হবে। এখানে ভাবনা চিন্তা করার কোনো সময় নেই। তুমি এই 2 মাস ধরে বা 3 মাস ধরে, যতদিন না পরীক্ষাটার ডেট দিচ্ছে ততদিন ধরে তুমি যা কিছু বাড়িতে প্র্যাকটিস করছো ঠিক অ্যাজ ইট ইজ সেটা ওখানে তৈরি হবে কিন্তু। আর যদি মনে করো যে না আমার এগুলো তো জানা আছে, আমি লিখতে জানি কি করে কি করতে হয়, ও একবারে দেখে নেব, এইটা যদি কেউ ভেবে থাকো তাহলে কিন্তু পস্তাবে। কারণ এই ইংলিশ রাইটিংস হচ্ছে খুবই 1 ঘন্টার মধ্যে 6টা টপিক লেখা, কিন্তু প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষা ভালো হবে না, আমি বারবার বলছি। আরো একটা কথা বলে দিই,
ক্লার্কশিপটা এমনই না এটাকে হয়তো পাস করেছো তুমি, দেখো পজিটিভ পজিটিভ বলবো, নেগেটিভ নেগেটিভ বলবো না, এটা হয় না। এই পরীক্ষাটা এমনই একটা পরীক্ষা, এখানে তোমায় যাদের একটু ভালো মার্ক আছে, যাদের কম মার্ক আছে আমি তাদের কথা বলছি না, যাদের একটু ভালো মার্ক আছে তাদের যেটা হবে, তারা মনে করবে যে আমি হয়তো এই চাকরিটা পেয়েই গেছি, এরকম ভাবনা তৈরি হবে। কেন? কারণ এরপর তুমি মেন্স দিবে, সেটাকে কোয়ালিফাই করে তোমাকে টাইপ টেস্টের জন্য ডাকা হবে, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে ফেলবে, কিন্তু ফাইনাল মেরিট লিস্টে দেখা গেল নামটা নেই। এমন হওয়ার চান্স কিন্তু প্রত্যেক বছর হয়েছে, এমনকি এর ভুক্তভোগী আমি নিজেও হয়েছি। বুঝতে পারছো? ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট করেও নিজের নামটা কিন্তু ফাইনাল মেরিটে দেখা যায়নি। হ্যাঁ, তো সেই কারণে আমি তোমাদেরকে সাবধান করছি যে এটা কিন্তু অতীতে এর বহু ইতিহাস কিন্তু এরকম রয়েছে। এই জন্য এটার সাথে সাথে বাকি যে সমস্ত পরীক্ষাগুলো হবে, যেমন স্কুলের এই যে বোধহয় ক্লার্ক ফ্লার্ক কি কি বের হচ্ছে, এইগুলোকেও কিন্তু তোমরা সমান গুরুত্বের সাথে পড়বে, ঠিক আছে? কারণ প্রিপারেশনের স্টেজ মানে তোমাকে প্রত্যেকটার জন্য খাটতে হবে। ওকে, বেশ, চলো আজকে আমরা, আর ইউটিউবে যারা দেখছো না এই ক্লাসটা দেখবে, এটা যেহেতু আমি ইউটিউবে আপলোড করব, আর এইভাবেই তোমাদের ক্লাসশিপের ইংলিশের রাইটিংসের ক্লাসটা হবে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। তো তারা না এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, ওখানে জয়েন করে নেবে, ওখানে ইনফরমেশন দিয়ে দেবো আমি। আচ্ছা চলো, সবার প্রথম তোমাদের সামনে একটা রিপোর্ট এসছে, রাইট আ রিপোর্ট অন ডিজিটাল লিটারেসি ওয়ার্কশপ ইন রুরাল স্কুলস। অর্থাৎ রুরাল স্কুলসে যে ডিজিটাল লিটারেসি ওয়ার্কশপ এমন একটা করা হয়েছে, recently organized in your locality, mention the purpose of the workshop, participation of students and teachers, activities conducted and the impact of the program। ঠিক, এবং এখানে তোমাদের কিছু হিন্টসও দিয়ে দেওয়া আছে, যেমন ডেট অ্যান্ড ভ্যান্যু অফ দ্য ওয়ার্কশপ, conducted by district administration or NGO, training on issuing computers, internet and digital payments, okay, student participation and feedback, future plans for digital education, etc. ঠিক, এইটা যখনই তুমি দেখলে পরীক্ষার হলে এরকম এসছে, ভাবার কোনো সময় নেই, এইরকম বহু বহু প্র্যাকটিস আমাদের ক্লাসে হতে থাকবে, সেইখান থেকে কিন্তু নিজেদের মতন করে এটাকে কিন্তু লিখতে হবে। বোঝা গেল কি বললাম? এবার এখানে কি করে লিখবো দাদা, তার জন্য আমি তো যে নোটসের মধ্যে দিয়েই দিয়েছি কি করে লিখতে হয় বিষয়টা। চলো, যেহেতু আমাদের বাংলাটাও রয়েছে, তাই ওইটাকে কম্বাইন্ড করার জন্য আমি আগে তোমাদেরকে বাংলাতে লিখিয়ে দেব, তারপর এটাকে ট্রান্সলেট করব। তো সবাই কি লেখার জন্য প্রস্তুত? হ্যাঁ দাদা। বেশ, এই রিপোর্টটাকে যদি আমি বাংলাতে লিখতাম তাহলে কেমন হতো সেটা, ঠিক আছে? সবার প্রথমে রিপোর্ট যখন আমরা শুরু করছি তখন আমরা কি করছি, সবসময় মাথায় রাখবো কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রে স্পেসিফিক কোনো নাম বা স্পেসিফিক কোনো প্লেসকে লেখা যায় না, তার জায়গায় XYZ ABCD PQRS যা খুশি ইউজ করতে হয়। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে শুরু করছি। সবার প্রথমে তো আমাদের এখানে যে রিপোর্ট রাইটিংসের যে ফরম্যাট সেটাকে মেনটেন করতে হবে, প্রথমে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে? তাহলে এটার একটা টাইটেল দিয়ে দাও। এটার একটা কি টাইটেল দেওয়া যায় তোমাদের এই রিপোর্টটাতে? টাইটেল তো তুমি দিয়েই রেখেছো, ডিজিটাল লিটারেসি ওয়ার্কশপ ইন রুরাল স্কুল। হ্যাঁ, ভেরি গুড, তাহলে এটা দিয়ে রাখো যে ডিজিটাল লিটারেসি ওয়ার্কশপ ইন রুরাল স্কুলস, এই টাইটেলটাই দাও, যেটা আছে এই টাইটেলটাই দাও। এই টাইটেলটা দেওয়ার পরে এবার রিপোর্টটা লিখতে শুরু করো। লেখো, আজকে কত তারিখ? আজকে 15ই অক্টোবর। হ্যাঁ লেখো, 15 অক্টোবর, তো তাহলে 10 তারিখ দিয়ে দাও। লেখো 10ই অক্টোবর, 10ই অক্টোবর 2025, 10ই অক্টোবর, 10ই অক্টোবর 2025 এ 10ই অক্টোবর 2025-এ XYZ স্কুলে, XYZ স্কুলে
কেন আমরা XYZ দিচ্ছি? কারণ আমরা নাম লিখবো না। XYZ স্কুলে জেলা শিক্ষা বিভাগ এবং জেলা শিক্ষা বিভাগ এবং স্থানীয় একটি এনজিও এবং স্থানীয় একটি এনজিও, যদি এক্সামিনার এনজিওর নাম দিয়ে দেয় তবে দেবে, না হলে PQR দিয়ে দাও। স্থানীয় একটি এনজিও PQR, স্থানীয় একটি এনজিও PQR এর যৌথ উদ্যোগে একটি ডিজিটাল সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। একটি ডিজিটাল সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। ফুল স্টপ। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল, কর্মশালা যারা না লিখতে চাইছো ওয়ার্কশপ লেখো। ওয়ার্কশপটির মূল উদ্দেশ্য ছিল গ্রামের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে, কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল গ্রামের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা। ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা। দেখো এই রাইটিংস গুলো আবার বলছি, দেখো ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, WBCS বলো, WBPSI বলো, যাই বলো না কেন, এই সব কিছুতেই একই ধরনের রিপোর্ট লিখতে আসে, একই ধরনের প্রেসিস লিখতে আসে, একই ধরনের ট্রান্সলেশন লিখতে আসে, কোনো তফাৎ নেই, এটুকুন মেনে চলো। তাহলে কি জন্য বললাম? লাস্ট কি বললাম একটু বলো না, কোন পর্যন্ত এই বললাম? কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল গ্রামের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের প্রাথমিক কম্পিউটার ও ইন্টারনেট দক্ষতায় সক্ষম করা, এবং তাদের প্রাথমিক কম্পিউটার ও ইন্টারনেট দক্ষতায় সক্ষম করা। ফুল স্টপ। দাদা একবার বলবে, মানে আমার ফোন এসে গেছিল। হ্যাঁ আমি বলছি আবার, দেখো এই কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল গ্রামের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের প্রাথমিক কম্পিউটার ও ইন্টারনেট দক্ষতায় সক্ষম করা, এবং তাদের প্রাথমিক কম্পিউটার ও ইন্টারনেট দক্ষতায় সক্ষম করা। ফুল স্টপ। প্যারা চেঞ্জ। দেখো তাহলে দেখো ইংরেজির ক্লাসে তোমাদের বাংলাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, বাংলা রিপোর্টও লেখা হয়ে যাচ্ছে। প্যারা চেঞ্জ করে লেখো। কর্মসূচি উদ্বোধন করেন ব্লক উন্নয়ন আধিকারিক। ব্লক উন্নয়ন আধিকারিক মানে কি? ইংরেজিতে কি বলি এনাকে? ব্লক ওয়েলফেয়ার অফিসার। বিডিও বলি, বিডিও, তাই না? ও সরি। হ্যাঁ ওই একই কথা, বিডিও। তাহলে কর্মসূচি উদ্বোধন করেন ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও সাহেব, কমা যিনি আধুনিক প্রতিযোগিতামূলক যুগে ডিজিটাল শিক্ষার গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেন। ফুল স্টপ। আমি কি দ্রুত বলে ফেলছি? না হচ্ছে দাদা, বল। ঠিক। বিভিন্ন রিসার্চ পার্সন
বিভিন্ন রিসার্চ তো নয়, এক মিনিট দাঁড়াও, বিভিন্ন রিসোর্স, বিভিন্ন রিসোর্স বিভিন্ন রিসোর্স পার্সন নিরাপদ ইন্টারনেট ব্যবহার, বিভিন্ন রিসোর্স পার্সন নিরাপদ ইন্টারনেট ব্যবহার, কমা অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম, অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম, এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উপর, এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উপর ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন, ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উপর ইন্টারেক্টিভ সেশন পরিচালনা করেন, ফুল স্টপ। শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহার, কমা ডকুমেন্ট টাইপ করা এবং শিক্ষামূলক ওয়েবসাইট ব্রাউজিং এ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণও দেওয়া হয়। শিক্ষামূলক ওয়েবসাইট ব্রাউজিংয়ে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণও দেওয়া হয়, ফুল স্টপ। নজর, ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে রেখো। নজর কাড়া অংশগ্রহণ ছিল 200 এর অধিক শিক্ষার্থী এবং 50 জন শিক্ষক, ফুল স্টপ। আচ্ছা, 50 জন শিক্ষক স্থানীয় স্কুলগুলি থেকে উপস্থিত ছিলেন, 200 অধিক শিক্ষার্থী এবং 50 জন শিক্ষক স্থানীয় স্কুলগুলি থেকে উপস্থিত ছিলেন, ফুল স্টপ। এই কর্মশালার সমাপ্তি হয় ডিজিটাল জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা দিয়ে। এই কর্মশালার সমাপ্তি হয় ডিজিটাল জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা দিয়ে। এই কর্মশালার সমাপ্তি হয় ডিজিটাল জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা দিয়ে, কমা যেখানে বিজয়ীরা সার্টিফিকেট এবং শিক্ষা সামগ্রী লাভ করে, যেখানে বিজয়ীরা সার্টিফিকেট এবং শিক্ষা সামগ্রী লাভ করে, ফুল স্টপ। প্যারা চেঞ্জ। মোটের ওপর মানে ওভারঅল, মোটের ওপর। স্যার, সার্টিফিকেটের জায়গায় কি শংসাপত্র লেখা যায়? হ্যাঁ, লেখা যায়, সার্টিফিকেট বা শংসাপত্র লাভ করে আর কি।
প্যারা চেঞ্জ করে লেখো, মোটের ওপর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। মোটের ওপর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। ফুল স্টপ। কর্মশালাটি শিক্ষাক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে, কর্মশালাটি শিক্ষাক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে ডিজিটাল সাক্ষরতার প্রয়োজনীয়তা সম্পর্কে, কর্মশালাটি শিক্ষাক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে ডিজিটাল সাক্ষরতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সফল হয়েছে। কর্মশালাটি শিক্ষাক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে ডিজিটাল সাক্ষরতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সফল হয়েছে। ফুল স্টপ। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও এমন কর্মশালা করার আগ্রহ প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও এমন কর্মশালা করার আগ্রহ প্রকাশ করেন, কমা, যা শহর এবং গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে ডিজিটাল ব্যবধান দূর করতে সহায়ক হবে। যা শহর এবং গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীদের মধ্যে ডিজিটাল ব্যবধান দূর করতে সহায়ক হবে। ফুল স্টপ। দেখো, তাহলে আমরা একটা রিপোর্টকে যখন আমরা এভাবে বাংলাতে ক্লাসে পড়ব, তখন দেখবা ইংরাজির সাথে সাথে বাংলাটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার এইটাকেই আমাদের জাস্ট ট্রান্সলেট করে দিলেই ইংরেজি রিপোর্টটা লেখা হয়ে গেল। আমি আবার বলছি, আমরা কিন্তু যারা বাঙালি তারা ভাবি বাংলাতে, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি, তো যার কারণে ইংরেজিটা করলে বাংলাটা হবে। সো একবার কেউ একজন পড়ো বাংলা রিপোর্টটা কি হলো তাহলে। কে পড়বে দাদা? যে লিখেছো সে পড়ো। দশই অক্টোবর 2025 এ XYZ স্কুলে জেলা শিক্ষা বিভাগ এবং স্থানীয় একটি এনজিও PQR এর যৌথ উদ্যোগে একটি ডিজিটাল সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গ্রামের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের প্রাথমিক কম্পিউটার এবং ইন্টারনেট দক্ষতায় সক্ষম করা। কর্মসূচি উদ্বোধন করেন বিডিও, যিনি আধুনিক প্রতিযোগিতামূলক যুগে ডিজিটাল শিক্ষার গুরুত্বের উপর গুরুত্ব আরোপ করেন। বিভিন্ন রিসোর্স পার্সন নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের উপর আলাপ আলোচনা করেন। শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহার, ডকুমেন্ট টাইপ করা এবং শিক্ষামূলক ওয়েবসাইট ব্রাউজিং এ প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। নজর কাড়া অংশগ্রহণ ছিল 200-র অধিক শিক্ষার্থী এবং 50 জন শিক্ষক স্থানীয় স্কুলগুলি থেকে উপস্থিত ছিলেন।
হুম, এই কর্মশালার সমাপ্তি হয় ডিজিটাল জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা দিয়ে, যেখানে বিজয়ীরা সার্টিফিকেট এবং শিক্ষা সামগ্রী লাভ করে। হুম, মোটের উপর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ইতিবাচক। কর্মশালাটি শিক্ষাক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে ডিজিটাল সাক্ষরতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সফল হয়েছে। হুম। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরো এমন কর্মশালা করার আগ্রহ প্রকাশ করেন, যা শহর এবং গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল ব্যবধান দূর করতে সক্ষম হবে। সাবাস। একটা কথা ভেবে দেখো, এখানে এই যে যে রিপোর্টটা লিখলে, এই রিপোর্টে কোনো ভারী বা কোনো ইনফরমেশনের গ্যাদার এরকম কিচ্ছু আছে? কিচ্ছু নেই কিন্তু, হ্যাঁ, একেবারে সাদামাটা বিষয় ভিত্তিক কতগুলো কথা লেখা আছে। যেমন একটা রিপোর্টের ফরম্যাট হয় ঠিক তেমন। দেখো, এর থেকে বেশি কারুকার্য যখন তোমরা করতে যাবে না, আবার বলে দিচ্ছি, সময় কিন্তু 1 ঘন্টা, লিখতে হবে 6টা টপিকই। যদি এমন হয় যে আমি 3টে টপিক লিখলাম ভালো করে, বাকিগুলো আর লিখলাম না, চাকরি আর হবে না। লিখতে তোমাকে 6টাই হবে। তাহলে বুঝতে পারছো যে আমাকে কতটুকুন লিখতে হবে। এই জন্য ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পড়ো এখন থেকেই। হ্যাঁ, আমি বলেই দিলাম কেন ক্লার্কশিপটাকে একটা লুক্রেটিভ জব কেন বললাম। আমি সেক্রেটারি ডিপার্টমেন্ট যদি কেউ পেয়ে যাও, তাহলে তার তো বিরাট ব্যাপার। চলো, এবার এটাকে ইংরেজিতে লিখতে হবে, যে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। লেখো, শুরু করো। A digital literacy workshop. A digital literacy workshop. A digital literacy workshop was organized at XYZ school on 10th October 2025. A digital literacy workshop was organized at XYZ school on 10th October. 10th October ই তো লিখেছিলে নাকি? যে যেটা ডেট লিখেছো হ্যাঁ সেটা দাদা। লিখে হ্যাঁ দাও। স্যার। হুম, অক্টোবর 2025। এবার এখানে কারা কারা অংশগ্রহণ, মানে কাদের কাদের উদ্যোগে হয়েছিল? ওই জেলা শিক্ষা দপ্তর থেকে মনে হয় না, ওইটা, আর একটা এনজিও। আর লোকাল এনজিও। ঠিক ঠিক। তাই লেখো, আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ INITIATIVE। বানান না জানলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, ভুল বানান লিখবে না। আন্ডার দ্য ইনিশিয়েটিভ অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন ডিপার্টমেন্ট, under the initiative of the district education department, in collaboration with COLLABORATION, in collaboration with a local NGO, কমা দিয়ে নামটা লিখে দাও PQR, হয়েছে? ইন কোলাবোরেশন উইথ আ লোকাল NGO, কমা দিয়ে লিখে দাও PQR। তাহলে PQR নামক একটা এনজিও এবং ডিস্ট্রিক্ট এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এটা করেছিল, ফুল স্টপ। তারপরে লিখো, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ওয়ার্কশপ ওয়াজ to promote digital awareness, AWARENESS, digital awareness among the students and
teachers among the students and teachers of rural areas, among the students and teachers of the rural areas, and to equip them, and to equip, 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 and to equip them with basic computer, and to equip them with basic computer and internet skills, and internet skills, full stop. Change the para. The program was inaugurated by, the program was, program বানানটা শুনে লেখো, PROGRAMME. The program was inaugurated by, INAUGURATED. The program was inaugurated by the block development officer, comma. The program was inaugurated by the block development officer, B capital, D capital, O capital, comma, who emphasized the importance of digital education, who emphasized, EMPHASIZEDD, who emphasized the importance of digital education in today's competitive world, who emphasized the importance of digital education in today's competitive world. Competitive বানানটা কি? COMPETITIVE, competitive world, full stop. Several resource persons, several, SEVERAL, several resource person conducted interactive sessions, INTERACTIVE. Several resource persons conducted interactive sessions, SESSIONS. Sessions on topics like safe internet usage, on topics like safe internet usage, comma, online learning platforms, online learning platforms, and digital payment systems, and digital payment systems, full stop. Students were also given hands-on এই হ্যান্ডস অন ট্রেনিং মানে কি বলো দেখি? হ্যান্ডস অন ট্রেনিং মানে হাতে কলমে শেখা, ধরে শেখানো, হাতে ধরে শেখানো বা হাতে কলমে শেখানো, একদম তাই। তাহলে given hands on training in using computers, comma, typing documents, comma, সরি আর কি ছিল? টাইপিং ডকুমেন্টস, আর কি যেন ছিল? শিক্ষামূলক ওয়েবসাইট ব্রাউজ করা। আচ্ছা, and browsing, and দিয়ে লেখো, and browsing, BROWSING,
BROWSING, browsing educational websites and browsing educational websites, full stop. Para change, more than 200 students and 50 teachers, more than 200 students and 50 teachers from nearby schools, more than 200 students and 50 teachers from nearby schools participated enthusiastically, from nearby schools participated enthusiastically, 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 full stop. The workshop, স্যার আরেকবার বলেন না। ENTHUSIASTICALLY, enthusiastically, full stop. হয়েছে? হ্যাঁ দাদা। ফুল স্টপ দিয়ে কন্টিনিউ করো। The workshop concluded with a quiz competition. The workshop concluded with a quiz competition on digital knowledge. With a quiz competition on digital knowledge, comma, where the winners received RECEIVED, where the winners received certificates, and study materials, where the winners received certificates and study materials, full stop. Change para. The overall response was highly positive. The overall response was highly positive, full stop. The overall response was highly positive, full stop. The program succeeded, SUCCEEDED. The program succeeded in creating awareness. The program succeeded in creating awareness about the need for digital literacy in education, and daily life, full stop. Digital literacy in education and daily life, full stop. Last line লেখো, participants expressed a desire, desire for more such workshops in the future to help bridge the digital divide, between urban and rural students
to help bridge the digital divide between urban and rural students. Full stop. শেষ। তাহলে এইটা হচ্ছে তোমার রিপোর্ট। সো এইরকম বহু রিপোর্ট, মোটামুটি ধরো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে 127টি রিপোর্ট দেওয়া আছে, তাই না? ওইগুলোকে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের এই ক্লাসগুলোতে আমরা এইভাবে ক্লাসে প্র্যাকটিস করব, ঠিক আছে? আর এই প্র্যাকটিসের মধ্যে থাকলেই তুমি পরীক্ষার হলে এটাকে 100% লিখতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট টপিক কি আছে দেখো তো। নেক্সট টপিক আছে হচ্ছে প্রেসিজ রাইটিং। বেশ, প্রেসিজ রাইটিং এ 15 মার্কস রয়েছে। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি and write a precis in about 1/3 of its length and giving a suitable title. আচ্ছা, কি আছে প্রেসিজের মধ্যে একটু খেয়াল করে পড়ো। Man has achieved tremendous success in the field of science and technology. Sorry. We have conquered space, explored the depths of oceans, and invented machines that make life comfortable. Yet, in spite of all these advances, man has not found true happiness. The reason is simple. Science has given us power, but we have not learned to use that power wisely. The same energy that can light up a city can also destroy it. If science is used for the welfare of mankind, it becomes a blessing. But if it is used for destruction, it turns into a curse. Therefore, it is our moral duty to guide science with wisdom and humanity. Education should aim not only at producing scientists, but also to creating good human beings who will use their knowledge for peace and progress. অসাধারণ একটা প্যারাগ্রাফ, তাই নয় কি? এবার প্রেসিজটা লেখার ক্ষেত্রে যেটা হয় দাদা, প্রেসিজ তো ইংরেজিটা পড়তেই অনেক সময় লেগে যায়, বুঝতেই অনেক সময় লেগে যায়, তাহলে কি করি? দেখো ভাই, এইটার জন্যই তো বারবার বলা হচ্ছে যে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। যদি তুমি প্রতিদিন 2-3টে করে প্রেসিজ পড়ো, তাহলে ইংরেজি পড়ার অভ্যাসটা তৈরি হবে। আর ইংরেজি পড়ার অভ্যাসটা তৈরি হলে তখন মানে অটোমেটিক্যালি নিজেই বুঝতে শিখে যাবে। এবার এটা শুনে শুনে মনে হতে পারে অনেকে, দূর হয় না তো, আমি অনেক করেছি। না, তুমি করোনি, সেভাবে করোনি যেভাবে করা দরকার, ঠিক আছে? দেখো, এখান থেকে প্যারাগ্রাফটা পড়ে আমরা একটা জিনিস বুঝলাম যে আমি প্রেসিজ লেখার জন্য আমি সমস্ত টিপস নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের, যেটা ওই আগের সেই স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়াও ছিল। তবুও মিসলেনিয়াসের আগেও এটা করিয়েছিলে। ঠিক, তো সেই সময় আমি বলেছিলাম যে এখানে কতগুলো, যেমন আমাদের সবসময় একটা প্যাসেজ পড়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি পয়েন্টস গুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। যখন আমরা কি পয়েন্টস গুলোকে পেয়ে যাই, আচ্ছা পরিষ্কার করে একটা কথা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, বলছি কি, তোমাদের মনে করো আমি একটা ওয়ার্ড দিলাম বা কতগুলো ওয়ার্ড দিলাম বা একটা ফ্রেজ দিলাম, যদি আমি তোমাদের একটা ওয়ার্ড দিই বা একটা ফ্রেজ দিই, তোমরা কি এটা দিয়ে পূর্ণ বাক্য তৈরি করতে পারবে না? হ্যাঁ কি না? হ্যাঁ পারবো। মানে একটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড ফ্রেজ যদি দিই, তাহলে সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। তাহলে সবসময় মাথায় রাখবে প্রেসিজ রাইটিং এর সময় আমাকে ফাইন্ড করতে হবে কি পয়েন্টস গুলো, আর সেই কি পয়েন্টস গুলো একটা ওয়ার্ডও হতে পারে বা একটা ফ্রেজও হতে পারে বা একটা ক্লজও হতে পারে। বুঝতে পারছো তো? তার মানে এইগুলোকেই যদি আমি নিজের মতন করে লিখি, তাহলে একটা প্রেসিজ দাঁড়িয়ে যাবে। যেমন আমি তোমাদের অভ্যাস করার জন্য যদি এই প্রেসিটাকেই বাংলাতে বলে দিই, সেটা পড়ে তো নিশ্চিত রূপে ছোট করে ফেলতে পারবে নাকি? হ্যাঁ, ধরো এইটারই আমি এই প্রেসিটাকেই আমি বাংলাতে বললাম তোমাদেরকে, ঠিক? যেমন অনেক কত বাজলো, 9:44। ওকে, ছেড়ে দাও, আমি বাংলাতে আজকে আর যাচ্ছি না। তবে নেক্সট ক্লাসে আমি যখন প্রেসি করাবো, প্রেসির ইংরেজিতে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটাকে আমি বাংলাতেও করে দেব।
বাংলার প্যাসেজটাকে প্রেসি করবে, তারপর ইংরেজিতে আসবে। তাহলে আমি যেটা বলছিলাম যে আমি যদি তোমাদের একটা ওয়ার্ড দিই বা একটা ফ্রেজ দিই, সেটা দিয়ে কি বাক্য রচনা করতে পারবে না? দ্য আনসার ইজ ইয়েস, হ্যাঁ আমরা পারবো। তাহলে সেটাই প্রেসি মানে দেখো এই প্যাসেজটা পড়ে যে কি পয়েন্টস গুলো আমরা পেয়েছি, কি পয়েন্টস। 1 নাম্বার যদি বলি তাহলে বলবো যে মানুষেরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেক বেশি প্রগ্রেস করেছে, ঠিক। তাহলে প্রথম পয়েন্ট একটু লিখি। প্রথম পয়েন্টে আমরা পেলাম যে man's progress in science and technology, তাহলে মানুষ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অ্যাডভান্স করেছে, ঠিক আছে। আর এর যে সায়েন্টিফিক এর যে মিসইউজ সেটাও হয়, সেটাও আমরা দেখলাম এখানে। 2 নাম্বার লিখি, মিসইউজ অফ সায়েন্টিফিক পাওয়ার। ওকে, মিসইউজ অফ সায়েন্টিফিক পাওয়ার হতে পারে। তারপর কি বলা হলো যে এই প্যাসেজটার মধ্যে একটা কথা ছিল না, কি কথা ছিল একবার দেখো তো দেখি। এখানে দেখো বলছে যে আমাদের সায়েন্টিস্ট তৈরি করা শুধু আমাদের, হ্যাঁ ঠিক, শুধু সায়েন্টিস্ট তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের ভালো হিউম্যান বিংস তৈরি করতে হবে। কারণ তারা এই হিউম্যান বিংস গুলোই, দেখো এইখানে একটা কথা লেখা আছে লাস্ট লাইনের মধ্যে যে এডুকেশন শুড এইম নট অনলি টু প্রডিউসিং সায়েন্টিস্টস বাট অলসো এট ক্রিয়েটিং গুড হিউম্যান বিংস। শুধু আমাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এটা হওয়া উচিত নয় যে তারা শুধু বড় বড় সায়েন্টিস্টই তৈরি করবে, তা নয়, বরং একজন ভালো মানুষও তৈরি করতে হবে। কেন? কারণ ইউ উইল ইউজ দেয়ার নলেজ ফর পিস অ্যান্ড প্রগ্রেস, যাতে তারা তাদের সেই জ্ঞানটাকে সমগ্র জাতির উন্নতি এবং শান্তির জন্য কাজে লাগাতে পারে। সো এই পয়েন্টটা আমাদের রয়েছে। তাহলে এইখান থেকে আমরা একটা কি পয়েন্ট পেতে পারি যে 3 নম্বরে কি পয়েন্ট পেতে পারি যে নিড ফর moral and wise use of science, এটা পেতে পারি। আর লাস্ট আর একটা পয়েন্ট পাবো কি, সেটা হচ্ছে যে শিক্ষার যে লক্ষ্য কি হওয়া উচিত। এডুকেশন শুড create good humans, not just scientists। অর্থাৎ শুধু সায়েন্টিস্ট তৈরি করলে হবে না, বরং গুড হিউম্যান তৈরি করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। ওকে, এই ছিল আমাদের বক্তব্য। দেখো তো এই 4টে বক্তব্য ছাড়া আর কিছু কি এই প্যাসেজের মধ্যে ছিল? এই 4টে বক্তব্য ছাড়া আর কিছু ছিল এই প্যাসেজের মধ্যে? দ্য আনসার ইজ নো, এই 4টে বক্তব্যই ছিল। এবার মনে করো আমি প্রেসি লিখতে পারি না, কিচ্ছু পারি না, তবুও দেখবা এই 4টেকেই যদি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টকে মেইনটেইন করে লিখে দিই, তবেই একটা প্রেসি দাঁড়িয়ে যাবে। আরেকবার বলছি, এই যে 4টে যা কিছু আমরা পয়েন্ট লিখলাম, কি পয়েন্টস, এই কি পয়েন্টস গুলোকে যদি আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন করে জাস্ট এগুলোকেই সেন্টেন্সে ফর্ম করে আমরা যদি লিখে দিই, তাহলে দেখবে একটা প্রেসি দাঁড়িয়ে যাবে। কারণ প্যাসেজটা আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা বেশি বড় নয়, তাই না? ওই প্যাসেজটার মধ্যে কত শব্দ থাকতে পারে? ধরো 120টার মতন শব্দ থাকতে পারে এখানে। তাহলে 1/3 মানে 40-45টার মধ্যে আমাকে লিখে কমপ্লিট করতে হবে। তাহলে এই প্রেসিটা আজকে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাস থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে এবং করতেও হবে। নাকি এটাকেই তোমরা করবে বাড়িতে? বলো দেখি আমায় একটু। দাদা এইটার টাইটেল আগেও বলা হয়েছিল, ওই সায়েন্স কি যেন আশীর্বাদ না অভিশাপ যেটা বলে। না, সায়েন্স আশীর্বাদ বা অভিশাপ এটার মধ্যে আসবে না ভাই, এটা একটু চেঞ্জ আছে, এটা চেঞ্জ আছে। ও একবার প্রেসিড দেখ, শোনো আমি এক কাজ করছি, আজকে হিউম্যানিটি এন্ড সায়েন্স। আমি আজকে ক্লাসের পরে না তোমাদেরকে কোশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোশ্চেন পেপারটা দিয়ে দিচ্ছি, এটাকেই করবে। আচ্ছা হিউম্যান না, দেখো এটা টাইটেল কি হতে পারে? এটার টাইটেল
পরীক্ষার খাতায় লিখতে হবে টাইটেল বলে এরকম হাইফেন দিয়ে তারপর লিখতে হবে টাইটেল। টাইটেল হবে দ্য রাইট ইউজ অফ সায়েন্স। তাই কিনা দেখো তো টাইটেলটা এমনই কিনা, কারণ বিজ্ঞানের সঠিক ব্যবহারের কথাতেই জোর দেওয়া হয়েছে এই প্যাসেজের মধ্যে, তাই না? যদি এটা কারণ ভালো মানুষ তৈরি না হলে তারাও এটাকে অপব্যবহার করতে পারে, তাই জন্য আমরা টাইটেল দিলাম দ্য রাইট ইউজ অফ সায়েন্স। প্রেসিজ লেখার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, নিজের কোনো মতামত দেওয়া যাবে না। যা কিছু প্যাসেজ ইন্ডিকেট করছে শুধুমাত্র সেটাই লিখতে হবে, নিজেদের মতামত দেওয়া যাবে না। ওকে, চলো এই প্যাসেজটার তাহলে আমরা একটা প্রেসিজ করেই নিই। যারা এটাকে একবার স্ক্রিনশট করে নেবে তোমরা, তারপর এটার প্যাসেজের উত্তর লেখো। এটার উত্তর লেখো, লেখো। আমি কি বলবো এটার উত্তর? একবার পেজটা দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো। এই নাও দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে চলো এটারই আমরা প্রেসিজ লিখবো, যে কি পয়েন্টগুলো আমরা যে গেলাম ওখানে যাই। লেখো, যদিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি have made remarkable progress, though science and technology have made remarkable progress, comma মানে তবুও they have not ensured human happiness, they have not ensured human happiness, full stop. Science becomes a blessing, science becomes a blessing when used for welfare, science becomes a blessing when used for welfare, 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 but a curse, CURAC, but a curse when misused. Science becomes a blessing when used for welfare, অর্থাৎ ওয়েলফেয়ার এর জন্য যখন বিজ্ঞানকে ব্যবহার করা হয়েছে তখন এটা আশীর্বাদ হয়েছে, বাট আ কার্স when misused, কিন্তু যখন এটাকে অপব্যবহার করা হয়েছে তখন এটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ফুল স্টপ। লাস্ট লাইন লিখে শেষ করে দাও। হেন্স অতএব, কমা হেন্স HENCE, হেন্স কমা education must combine COMBINE, education must combine scientific knowledge, hence education must combine scientific knowledge with moral values, hence education must combine scientific knowledge with moral values to promote peace and progress. Hence education must combine scientific knowledge with moral values to promote peace and progress. দেখো তো একবার, এর থেকে ভালো কনসাইজড ফর্ম কি আর হতে পারে? নো। এটা তোমরাও শিখে যাবে লিখতে লিখতে, কিন্তু প্র্যাকটিস করো। স্যার কি বললাম আরেকবার বলো। বলছি স্যার হ্যাঁ বলো। উইথ মোরাল ভ্যালুজ, হ্যাঁ উইথ মোরাল ভ্যালুজ বলেছেন। হ্যাঁ, টু প্রমোট পিস এন্ড প্রগ্রেস। হ্যাঁ মানে কি প্রোগ্রেসের আগে স্যার কি?
পিস, হ্যালো PEACE, শান্তি এবং উন্নতি। আচ্ছা 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 উইথ মোরাল ভ্যালুজ প্রমোট পিস টু প্রমোট পিস, PEACE, হ্যাঁ পিস অ্যান্ড প্রগ্রেস। আচ্ছা ওকে, হয়েছে? বেশ, হয়েছে স্যার। ঠিক। আমি এর পর দিন থেকে যেটা করব সেটা হচ্ছে প্রেসিজের বাংলাটাও তোমাদেরকে বলবো, আর বাংলাটাকে আগে প্রিসাইজ করে তারপর ইংরেজিতে আসবো, তাহলে না প্র্যাকটিস করতে প্রেসিটা সুবিধা হবে। নেক্সট ক্লাসে এটা করবো, আজকে এটা করা হয়নি যদিও। চলো নেক্সট টপিক কি আছে? নেক্সট টপিক আছে কি? ট্রান্সলেশন। কোয়েশ্চেন নাম্বার 3, ট্রান্সলেশন 15 মার্কের, বাংলা থেকে ইংরেজিতে করতে হবে। কি আছে পড়ো দেখি। বিকেলের ম্লান আলোয় নদীর ধারে বসেছিল অমর, চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও গরুর ঘন্টার শব্দ শোনা যায়। আকাশের রং তখন নরম নীলের সঙ্গে মিশে গেছে হালকা সোনালি। গাছের পাতাগুলোয় সন্ধ্যার হাওয়া ধীরে ধীরে দুলছে। নদীর জলে সূর্যের শেষ আলো পড়ে ঝলমল করছে। অমর গভীর চিন্তায় মগ্ন। তার জীবনের কত সুখ দুঃখের স্মৃতি যেন একে একে ভেসে উঠছে মনে। সে ভাবছে, মানুষ যতই বড় হোক, জীবনের বেদনা থেকে কেউ মুক্ত নয়। এই নদীর মতোই জীবনও অনন্ত পথে বয়ে চলে, কখনো শান্ত, কখনো উচ্ছ্বসিত, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু মিলিয়ে যায় এই বিশাল প্রকৃতির বুকে। সেই মিলনের মধ্যেই মানুষের শান্তি। দূরে গ্রামের দিকে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে। অমর ধীরে ধীরে উঠল, নদীর দিকে একবার তাকিয়ে নিল, তারপর মৃদু পায়ে ফিরে গেল নিজের পথে, যেন জীবনের এক অধ্যায় শেষ করে আরেকটি নতুন পথের দিকে পা বাড়ালো। বাহ, এটা শরৎচন্দ্রের একটা ওইটা লেখা থেকে লিখতেই আধ ঘন্টা লেগে যাবে। এটা এটা শরৎচন্দ্রের লেখা থেকে কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, না সময় লাগবে না, দেখো খুব দ্রুতই লেখা যায়। একটা সেন্টেন্সকে দেখো, বিকেলের ম্লান আলোয় নদীর ধারে বসেছিল অমর। তার মানে অমর নদীর ধারে বসেছিল, অমর সাবজেক্ট, বসে থাকাটা হলো অবজেক্ট, সরি ভার্ব। তাহলে অ্যাডভার্বিয়ালসটাকে আগে লিখে ফেলো। কি আছে? অমর was sitting beside the river bank. হ্যাঁ, তাহলে যে বিকেলের ম্লান আলো কোথায় গেল? ওইটাই তো এটাকে পারবো না। এইভাবেই লেখো, লেখা শুরু করো। লেখো, ইন দ্য ডিম লাইট, ইন দ্য ডিম লাইট। আমি এইভাবে লিখলে কি বোঝা যাচ্ছে না? আর একটু বড় করতে হবে। ইন দ্য ডিম লাইট অফ ইভিনিং, এর মানে কি? ইন দ্য ডিম লাইট অফ ইভিনিং মিন্স বিকেলের ম্লান আলোয়। ম্লান মানে কি? যে আলো মুছে যাচ্ছে, ডিম হয়ে যাচ্ছে। তাহলে ইন দ্য ডিম লাইট অফ ইভিনিং, অ্যাডভার্বিয়ালস হয়ে গেল। এবার সাবজেক্ট কে আনো, অমর। আচ্ছা একবার বলো না আমাকে, এই সাইজটা কি লিখলে হবে নাকি একটু বড় করে লিখতে হবে? এটা কি রিডেবল? একটু বড়, একটু বড়। আচ্ছা, যেহেতু জায়গা কম এই জন্য আমি ছোট ছোট করে লিখছি, বাকি দাঁড়াও তাহলে বড় করে লিখছি। ইন দ্য ডিম লাইট অফ ইভিনিং, ইন দ্য ডিম লাইট অফ ইভিনিং, কমা, অমর সাবজেক্ট আসছে, অমর বসেছিল, স্যাট, পাস্ট ইনডেফিনিট। কোথায় বসেছিল? বাই দ্য রিভার সাইড, নদীর ধারে। বাই দ্য রিভার সাইড, রিভার সাইডটাকে একসাথেই লিখে দাও, রিভার সাইড। তাহলে ইন দ্য ডিম লাইট অফ ইভিনিং অমর স্যাট বাই দ্য রিভার সাইড, ফুল স্টপ। তারপর কি আছে? চারিদিক নিস্তব্ধ, মানে অল অ্যারাউন্ড মানে চারিদিক। ওয়াজ, অল অ্যারাউন্ড ওয়াজ কোয়াইট,
কোয়াইট, অ্যাকচুয়ালি কোয়াইট, অল অ্যারাউন্ড ওয়াজ কোয়াইট, চারিদিকে নিস্তব্ধ, শুধু দূরে কোথাও গরুর ঘন্টার শব্দ শোনা যাচ্ছে। দেখো দূরের থেকে যে শব্দটা শোনা যাচ্ছে সেই শব্দটা কেমন হবে? মৃদু শব্দ হবে, তাই না? এই জন্য একটা সুন্দর শব্দ ব্যবহার করো, ফেন্ট সাউন্ড। ফেন্ট এই শব্দটা দেখো, অনলি দ্য ফেন্ট সাউন্ড। ফেন্ট সাউন্ড, ফেন্ট সাউন্ড মানে দূর থেকে ভেসে আসা কোনো শব্দ যেটা ক্লিয়ার নয় তবে শোনা যাচ্ছে। তাহলে অনলি দ্য ফেন্ট সাউন্ড অফ কাউবেলস, গরুর গলার ঘন্টাকে বলা হয় কাউবেলস, অর্থাৎ কাউবেলসের মৃদু শব্দ। প্যাসিভ ভয়েস শোনা যাচ্ছে কারণ শব্দ শুনতে পারে না, শব্দকে শোনা হয়, তাই প্যাসিভে করে দাও। কুড বি হার্ড, শোনা যাচ্ছিল। HEARD, হার্ড, কোথায়? দূর থেকে। ইন দ্য ডিস্টেন্স হয়ে গেল। তাহলে চারদিক নিস্তব্ধ, all around was quiet, only the faint sound of cowbells could be heard in the distance। তারপর কি আছে? শোনা যায়, শব্দ শোনা যায়। আকাশের রং তখন নরম নীলের সঙ্গে মিশে গেছে হালকা সোনালি। আচ্ছা, আকাশের রং তখন মিশে গেছে, অ্যাকচুয়ালি দেখো মিশে গেছে নরম মানে নীলের সঙ্গে ব্লেন্ড হয়ে গেছে, তাই না? মানে একটা রং আরেকটা রঙের সাথে মিশে মানে ব্লেন্ডিং একটা ব্যাপার স্যাপার হয়েছে, মানে নীল রংটা হালকা সোনালী রঙের সাথে মিশে গেছে, এরকম একটা ব্যাপার, তাই না? তাহলে এটাকে এভাবে লেখো, আকাশের রং, দ্য কালার অফ দ্য স্কাই, দেখো কালার বানান তুমি COLOR লিখলেও রাইট, COLOUR লিখলেও রাইট। দ্য কালার অফ দ্য স্কাই, had turned, turned into, কিসে turned into হচ্ছে? দেখো turned into মানে পরিবর্তন হয়ে যাওয়া, তাহলে আকাশের রং কিসে পরিবর্তন হয়ে গেছে? turned into নরম নীলের সঙ্গে, তাই তো? তাহলে লেখো turned into নরম, turned into a soft blend, soft BLEND, blend। তাহলে the color of the sky had turned into a soft blend of blue and pale golden, ওকে, ফুল স্টপ হয়ে গেল। তাহলে the color of the sky had turned into a soft blend of blue and pale golden। ক্লিয়ার? আচ্ছা, যারা ইউটিউবে ক্লাসটি দেখছো তারা যেটা করো, ভিডিওটাকে পজ করে এটাকে নিজেরা ট্রান্সলেট করার চেষ্টা করো, তারপর আবার এটাকে প্লে করে দেখো তোমাদের সাথে মিলছে কিনা। ওকে, আচ্ছা এই পর্যন্ত হলো। তারপর কি আছে ভাই? গাছের পাতাগুলো সন্ধ্যার হাওয়ায় ধীরে ধীরে দুলছে। আচ্ছা, গাছের পাতা দুলছে, কি? গাছের পাতা, তাহলে সাবজেক্ট পেয়ে গেছো। দ্য লিভস, LEAVES, দ্য লিভস কিসের? অফ দ্য ট্রিজ, দ্য লিভস অফ দ্য ট্রিজ, গাছের পাতাগুলি কি হচ্ছে? দুলছে। এবার স্যার এখানে সন্ধ্যার হাওয়াটা মনে হয় সাবজেক্ট, তো গাছের পাতাগুলোই দুলছে, সন্ধ্যার হাওয়াটা দুলছে। না আরেকবার পড়ো দেখি। গাছের না, পাতা দুলেনি, গাছের পাতাগুলোই সন্ধ্যার হাওয়া ধীরে ধীরে দুলছে। শোনো, টাইপিং মিস্টেক হয়েছে, এরকম হওয়া উচিত, মানে হাওয়া কখনো দুলতে পারে না তো ভাই। না, এটা উপন্যাসের ভাষা, তো ওটা হয় মানে সন্ধ্যার হাওয়াটাকেই যদি ওইটা করা হয় ধীরে ধীরে তো হয়। আচ্ছা দাঁড়াও দেখি, মানে গাছের সন্ধ্যার হাওয়ায় ধীরে ধীরে দুলছে, এরকমই হওয়া উচিত, বুঝলে? এই অন্তঃস্থটা বোধহয় আমার টাইপিং মিস্টেকে এসে গেছে, বুঝলে? একবার পড়ো তাহলে অন্তঃস্থ এখানে বসে, মানে আরেকবার বলছি, উপন্যাস হতে পারে, তবু আমরা দেখি যে আমরা যদি ওই
ওই অন্তঃস্থটাকে বাদ দিয়ে দিই ওখানে, তাহলে কি আসছে? গাছের পাতাগুলো সন্ধ্যার হাওয়ায় হ্যাঁ, ধীরে ধীরে দুলছে। একদমই ঠিক, গাছের পাতাগুলো হাওয়াই নেই, দেখুন আর হাওয়াই যদি নেই, হাওয়া আছে, তাহলে অন্তঃস্থটা এখানে আবার বসাতে হবে, দিলে ঠিক আছে। হ্যাঁ, গাছের পাতাগুলো সাহিত্যের সন্ধ্যার ভাষা এরকম হাওয়া, হয় কিন্তু দাদা। গাছের পাতাগুলোয় সন্ধ্যার হাওয়া ধীরে ধীরে। আচ্ছা ভাই, হ্যাঁ, সন্ধ্যার হাওয়া কি করে দুলবে? আপনার মন দুলে। হ্যাঁ, ঠিকই বলেছো, মন তো দোলে না এখন। তাহলে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দেখো তাহলে উভয় ক্ষেত্রে দেখো, তোমরা শুনেছো মাইন্ড সুইং? মাইন্ড সুইং এর কথা শুনেছো তো? হ্যাঁ, দোলার ক্ষেত্রে তো আর ভাষাটা চেঞ্জ নেই। মাইন্ড সুইং মানেও যা গাছের পাতা দোলাও তাই একই ব্যাপার হবে, আমরা যেদিক দিয়ে যাই একই ব্যাপার হবে। তো যাই হোক, আমরা জটিলতাতে না যেয়ে আমরা সহজ করে নিলাম আর কি। তবে প্যাসেজ না, যেটা সেটা এক্সামিনার যদি দেবে, হয় তখন সন্ধ্যার হাওয়াটা হবে। হ্যাঁ প্যাসেজ যেটা মানে এক্সামিনার দেবে সেটা কিন্তু এটা যদি মুখ্য লেখা হবে। থাকে, না না, এটা যদি লেখা থাকে তাহলে কিন্তু সন্ধ্যার হাওয়াটা সাবজেক্ট হবে। আচ্ছা, তো হ্যাঁ, এখানে আর আপনি আপনি যেটা পাতাগুলোকে কেটে পড়েন, করছেন, স্যার পাতাগুলোই হচ্ছে গিয়ে কমন হ্যাঁ, সেন্সে তখন আছে এর পাতাগুলো পাতাগুলো। সাবজেক্ট হবে। উম, কিন্তু তুমি তুমি হয়তো ঠিক বলছো, কিন্তু এটা আমি স্যাটিসফাই হচ্ছি না যে হাওয়া দুলবে কি করে। পাতাগুলো পড়ে দেন। দুলবে তো গাছের পাতা, হ্যাঁ সেই কারণে আর কি। ঠিক। তাহলে দেখো, আমি স্যার যদি পাতাগুলোই হাওয়াকে দুলছে, দোলাই, এটাই তো এক মিনিট সেন্স শোনো, করছে এক না। মিনিট শোনো, আমি যদি এটা কোন হাওয়াকে উপন্যাস থেকে নেওয়া, সেই উপন্যাসটা জানতে হবে। আমি যদি হাওয়াকে দোলাই, তাহলে গাছের পাতাগুলো কোথায় যাবে? ওটা নয়, এখন ও পাতাগুলোকে দেখতে পাচ্ছে না, ও হাওয়াটাকে অনুভব করছে, সেই অনুভবটাই গাছের পাতাতে দুলছে, এইটা হ্যাঁ বুঝুন, বুঝতে পেরেছি, মানে তার আমি যে যখন, অনুভূতিটা। হ্যাঁ এবার লিটারেচার তো আমার হুম, ট্রান্সলেশনে যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে, আমি যখন এটাকে ট্রান্সলেট করব তখন আমি কি বলবো? আমি তখন বলবো যে দ্য লিভস অফ দ্য ট্রিজ ওয়ার জেন্টলি সুইং ইন দ্য ইভিনিং হুম, ব্রিজ, ইন দ্য ইভিনিং ব্রিজ। আর এই ব্রিজকেই যদি আমি দুলিয়ে দিই, গাছের পাতাটাকে কোথায় লাগাবো? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি ট্রান্সলেশনের খাতিরে? আচ্ছা, মানে আচ্ছা বলো না, মানে বুঝতে পারলে কিনা, আমি কি আমার প্রবলেমটা বুঝতে পারছো? মানে আমি যদি ব্রিজটাকে দুলিয়ে দিই, তাহলে গাছের পাতাগুলোকে কোথায় ব্যবহার করব? আমি তো কানেক্ট করতে পারবো না, না? এই জন্য ওটা হয়তো আমারই মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক, তাই জন্য এটা করো, গাছের পাতাগুলো সন্ধ্যার হাওয়ায় এখানে অন্তঃস্থটা দিয়ে দাও, ধীরে ধীরে দুলছে, এমনটাই হওয়া উচিত। তবে একটা কথা, যেহেতু পরীক্ষার হলে ট্রান্সলেশন যখন দেবে না, কোনো ভুল ওরা দেবে না, ওরা যেটা দেবে সেটা আমাদের করতে হবে। আর এটা হয়তো আমার টাইপিং মিস্টেক হতে পারে, হ্যাঁ, আই উইল চেক ইট। ওকে, বেশ, চলো তাহলে এটা লেখো, দ্য, কি বললাম জানো, দ্য লিভস অফ দ্য ট্রিজ কিভাবে দুলছে? ধীরে ধীরে দুলছে, অর্থাৎ ওয়ের ওয়ের জেন্টলি জেন্টলি সুইং, SWAYING, সুইং কোথায় কোথায় দুলছে? ইন দ্য ইভিনিং ব্রিজ, ইন দ্য ইভিনিং ব্রিজ, BREEZE, হয়ে গেল। নদীর জলে সূর্যের শেষ আলো পড়ে ঝিলমিল করছে। আচ্ছা দেখো, আহ, আহ, সূর্যের কি শেষ আলো, লেখো দ্য দ্য লাস্ট rays of the sun, the last rays of the sun কি হচ্ছে? সূর্যের লাল আলো ঝিলমিল করছে। আচ্ছা, কোথায় ঝিলমিল করছে? নদীর জলে। আচ্ছা আচ্ছা, নদীর জলে। আচ্ছা দেখো ভাই, নদীর জলে যখন আলো ঝিলমিল করে তার মানে কি বলতো? তার মানে হচ্ছে the water of the river is rippling, yes or no? ছোট ছোট রিফ্লেকশন হয়ে ওই আলো। ছোট ছোট। Not reflect, rippling, RIPPLING, rippling মানে জলের আমার যে ছোট 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 ঢেউ, ঢেউয়ে বওয়া।
হ্যাঁ, মানে নদীর জলে যখন ছোট ছোট ঢেউ থাকবে তবে গিয়ে সূর্যের আলো সেখানে পড়লে চিকমিক করবে, নবে তো করবে না। বুঝতে পারছো তো? তাহলে ভেবে লেখো, দ্য লাস্ট রেজ অফ দ্য সান, ঝিকমিক করা, এর একটা সুন্দর ইংরেজি আছে শিমার্ড, SHIMMERED, শিমার্ড। ঠিক আছে, এটাই হলো কাহিনী। দেখো একজন টিচারের কাছে এই জন্য পড়তে হবে যে সুন্দর সুন্দর শব্দগুলোকে আমাদের ভান্ডারের মধ্যে বাড়াতে হবে। তাহলে দ্য লাস্ট রেজ অফ দ্য সান শিমার্ড, ওকে, কিভাবে, কোথায় কোথায় শিমার্ড করছে? অন দা ছোট ছোট ঢেউ অফ দ্য রিভার, অন দ্য রিপলিং, RIPPLING, অন দ্য রিপলিং ওয়াটার অফ দ্য রিভার। ওকে, অন দ্য রিপলিং ওয়াটার অফ দ্য রিভার হয়ে গেল। তারপর কি আছে? অমর গভীর চিন্তায় মগ্ন। আচ্ছা, অমর গভীর চিন্তায় মগ্ন, কি লিখবে? অমর গভীর চিন্তায় মগ্ন, অমর was lost in the নেই, অমর was lost in deep thought, অমর was lost in deep thought, ওকে, THOUGHT, thought। তারপরে কি আছে? তার জীবনের কত সুখ দুঃখের স্মৃতি যেন একে একে ভেসে উঠছে মনে। আচ্ছা, দেখো, তার জীবনের সুখের স্মৃতি, দুঃখের স্মৃতি ভেসে উঠছে, তাহলে এমনটা লেখো, memories of the joyous and sorrows, SORROWS, joyous, তাহলে memories of the joys and sorrows of his life, কি হচ্ছে? কি হচ্ছে? মনে হচ্ছে যে জেগে উঠছে তার মনের মধ্যে, তাই তো? seemed to rise, one after another, একের পর এক, one after another in his mind, দেখো, পড়ে দেখো একবার। বাংলা বাক্য ছিল তার জীবনের কত সুখ দুঃখের স্মৃতি, এর ইংরেজি কি? memories of the joys and sorrows of his life, যেন, মানে যেন একে একে ভেসে উঠছে মনে, seemed মানে যেন, to rise জেগে উঠছে, one after another একের পর এক, in his mind তার মনে। ওকে, তারপর কি আছে? সে ভাবছে মানুষ যতই বড় হোক জীবনের বেদনা থেকে কেউ মুক্ত নয়। আচ্ছা, সে ভাবছে, লেখো, তোমরা লেখো, আমার আর জায়গা নেই, আমি বলছি, সে ভাবছে, হি থট, হাইফেন দাও, কি ভাবছে সে? হি থট, লিখেছো? লিখছো তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, Yes, হি sir. থট হাইফেন, একটা মানুষ যত বড়ই হোক, এর ইংরেজি লেখো, no matter how great a person becomes, no matter how a person becomes, এটার ইংরেজি কি, মানে কি? মানুষ যত বড়ই হোক বা মানুষ যতই বড় হোক, no matter how great a person becomes, no matter how great a person becomes, মানে মানুষ যতই বড় হোক, কমা দাও, no one can escape the pain of life, কেউ জীবনের বেদনা থেকে মুক্ত নয় বা মুক্তি পায় না,
no one can আরেকবার বল। escape, ESCAPE, no one can escape the pain of life, no one can escape the pain of life, full stop. হয়েছে? তারপর কি আছে? হ্যাঁ দাদা। এই নদীর মতোই জীবনও অনন্ত পথ বয়ে চলে, কখনো শান্ত কখনো উচ্ছ্বসিত। আচ্ছা লেখো, লাইক দিস রিভার, ফুল স্টপ দিয়ে লেখো লাইক দিস রিভার, এই নদীর মতো, লাইক দিস রিভার, এই নদীর মতো, কমা, লাইফ টু, জীবন ও, এখানে টু মানে কিন্তু ও, এখানে টু মানে অতিরিক্ত সেন্স নয়, এখানে টু মানে ও, লাইফ টু, জীবন ও, ফ্লোজ, বয়ে চলে, FLOWS, ফ্লোজ, লাইক দিস রিভার মানে নদীর মতো, জীবনও, লাইফ টু, ফ্লোজ, বয়ে চলে, তারপর কি আছে, বয়ে চলে, আরে ভাই এত অনন্ত ছোট ছোট পথে। লেখা লাগছে, কোথায় যেন রয়েছে এটা, কখনো শান্ত উচ্ছ্বসিত, কিন্তু নদীর মতোই, আচ্ছা অনন্ত পথে বয়ে চলে, তাই না? আচ্ছা হ্যাঁ, দেখো ওটা ইংরেজি কি লিখলে যেন একটু বলো আমাকে। Like these river, হ্যাঁ, life to flows. লাইফ টু ফ্লোজ Hmm. এন্ডলেসলি, অনন্তহীন, অন্তহীন ভাবে, মানে অনন্ত পথে আর কি, এন্ডলেসলি, ENDLESSLY একসাথে, এন্ডলেসলি। তারপর কি আছে, কখনো শান্ত কখনো উচ্ছ্বসিত। আচ্ছা ঠিক আছে, একটা হাইফেন দিয়ে কন্টিনিউ করো তো, এন্ডলেসলি পরে একটা হাইফেন দাও, হাইফেন দিয়ে লেখো সামটাইমস কাম, কমা, সামটাইমস টার্বুলেন্ট, সামটাইমস কাম, কখনো শান্ত, কমা, sometimes turbulent, TURBULENT, sometimes calm, sometimes turbulent, stop। তারপর কি আছে, কিন্তু কিন্তু শেষ শেষ পর্যন্ত সবকিছু মিলিয়ে যায় এই বিশাল প্রকৃতির বুকে। আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত মিলিয়ে যায়, আচ্ছা সেই মিলনের মধ্যেই মানুষের শান্তি। আচ্ছা, বাট ইন দ্য এন্ড, বাট ইন দ্য এন্ড, কিন্তু সব শেষে, কমা দাও, এভরিথিং মার্জেস ইনটু, MERGES, এভরিথিং মার্জেস ইনটু, এটা আবার কি উঠলো রে ভাই, এভরিথিং মার্জেস ইনটু দ্য ভাস্ট ল্যাপ অফ নেচার। তাহলে লাইনটা কি দাঁড়ালো, বাট ইন দ্য এন্ড এভরিথিং মার্জেস ইনটু দ্য ভাস্ট ল্যাপ, LAP, ল্যাপ মানে কোল, ল্যাপ অফ দ্য নেচার, প্রকৃতির কোলে বা বুকে, যাই হোক একই কথা। তাহলে কিন্তু শেষ পর্যন্ত সবকিছু মিলিয়ে যায় প্রকৃতির কোলে বা বুকে, যাই হোক ফুল স্টপ। তারপরে সেই মিলনের মধ্যেই মানুষের শান্তি, ওকে লেখো এইভাবে, সেই মিলনের মধ্যে, লেখো ইন দ্যাট ইউনিয়ন, ইন দ্যাট ইউনিয়ন, ইউনিয়ন মানে মিলন, ইন দ্যাট ইউনিয়ন মানে সেই মিলনের মধ্যে, ইন দ্যাট ইউনিয়ন সেই মিলনের মধ্যে, ভার বানতে হবে কি, রয়েছে মানুষের শান্তি, লাইজ, LIES, লাইজ মানে রয়েছে কি, দ্য ট্রু পিস অফ ম্যান, দ্য ট্রু পিস অফ ম্যান। তাহলে কি বললাম, ইন দ্যাট ইউনিয়ন সেই মিলনের মধ্যেই, লাইজ রয়েছে কি, দ্য ট্রু পিস অফ ম্যান, স্টপ। এই পর্যন্ত থাক, হ্যাঁ। আচ্ছা, বাকি যারা ক্লাস দেখছো এইটুকুন তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই হোমওয়ার্কটাকে তোমরা একবার কমেন্ট সেকশনে লেখো তো দেখি, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিংক পাবা, সেখানে দিবা,
আর যারা আমাদের লাইভ ক্লাসে আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবা, তোমাদের নিজেদের গ্রুপে এইটুকুনি ট্রান্সলেশন লিখে পাঠাবা। আমি কি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দেবো, দাঁড়াও। এই যে এইটুকুন মাত্র বাড়ির কাজ রইল, স্ক্রিনশট নিয়ে নাও। দূরে গ্রামের দিকে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে। অমর ধীরে ধীরে উঠল, নদীর দিকে একবার তাকিয়ে নিল, তারপর মৃদু পায়ে ফিরে গেল নিজের পথে, যেন জীবনের এক অধ্যায় শেষ করে আরেকটি নতুন পথের দিকে পা বাড়ালো। এই যে নতুন পথের দিকে পা বাড়ালো মানে নতুন যাত্রা শুরু করলো, এইভাবে ভেবে লিখো কিন্তু। পা বাড়ালো মানে হ্যাঁ লিটারালি মিনিং মানে নিউ চ্যাপ্টার নাকি হ্যাঁ ওয়ার্ড বাই ওয়ার্ড নিউ মিনিং করবে না, কিন্তু চ্যাপ্টার অফ সেন্স লাইফ। বুঝে মানে করবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো সবাই, গুড নাইট। ওকে হ্যালো স্যার।